কেমিস্ট্রি শর্ট কোশ্চেন নিয়ে প্যারা খাচ্ছ? মোলের ধারণা ও রাসায়নিক গণনা, এই চ্যাপ্টারে যত শর্ট কোশ্চেন আছে, শর্ট কোশ্চেনের বেসিক আছে, এগুলো সব এই একটা ভিডিওর মাধ্যমে আমি তোমাকে ক্লিয়ার করে দিব। সো চলো আমরা এখানকার সমস্ত এসকিউগুলো সলভ করে ফেলি। এগুলো সব টেস্ট পেপারের এসকিউ, এগুলাই প্রিভিয়াস ইয়ারে বোর্ডে আসছে। এগুলা করলেই তোমার এই চ্যাপ্টার থেকে সমস্ত শর্ট কোশ্চেন, খ নম্বরের কোশ্চেন কভার হয়ে যাবে। এছাড়াও এগুলাই কিন্তু তোমার কেমিস্ট্রির বেসিক। এগুলা জানলে তোমার বেসিক আর নড়বড়ে হবে না, তুমি কেমিস্ট্রি শিখে যাবা, কেমিস্ট্রি বুঝতে শিখে যাবা। সো চলো আমরা দেরি না করে এই চ্যাপ্টারে যে সমস্ত এসকিউগুলো আসে সেগুলো দেখে ফেলি। প্রথমে আসো, আমাদের বলছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে কি বোঝায়? 1 মোল কার্বন ডাইঅক্সাইড, তো কার্বন ডাইঅক্সাইড তো আমার গ্যাস, তাই না? এখন যখনই আমার 1 মোলের সংজ্ঞা দিতে বলবে, সবসময় মাথায় রাখবা, দেখতে হবে এটা হচ্ছে পরমাণু নাকি অণু। পরমাণু হলে পারমাণবিক ভর, অণু হলে আণবিক ভর। তো আমরা লিখব রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর পরমাণুর ক্ষেত্রে অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে যেই পরিমাণ পাওয়া যায় তাকে ওই পদার্থের মোল বলে। খেয়াল করো, ওই পদার্থের মোল বলে মানে কি, কোন একটা পদার্থের জন্য ভর আলাদা হবে এবং সেটা তার মোল। যেমন ধরো কার্বন ডাইঅক্সাইডের জন্য ভর একরকম হবে, সালফিউরিক অ্যাসিডের জন্য ভর একরকম হবে, নাইট্রোজেনের জন্য একরকম হবে, অক্সিজেনের জন্য একরকম হবে। তাহলে রাসায়নিক পদার্থের ক্ষেত্রে পারমাণবিক ভর, আণবিক ভর, এই ব্যাপারগুলো কিন্তু এক একজনের এক এক রকম। তো 1 মোল কার্বন ডাইঅক্সাইড বলতে কি বোঝায় যখন এটা বলছে, তখন আমি প্রথমেই আগে মোলের সংজ্ঞা দিব যে রাসায়নিক পদার্থের পারমাণবিক ভর এবং আণবিক ভরকে যখন আমরা গ্রাম এককে প্রকাশ করি তখন সেইটাকে ওই সংশ্লিষ্ট পদার্থের মোল বলে। কার্বন ডাইঅক্সাইডের জন্য আমরা গ্রাম এককে প্রকাশিত ভর পাই হচ্ছে 44 গ্রাম। তার মানে কার্বন ডাইঅক্সাইডের তোমার হচ্ছে মোল 44 গ্রামে হয়, কার্বন ডাইঅক্সাইডের 1 মোল 44 গ্রামে হয়। বুঝতে পারছো? এবার এখানে তুমি এটাও বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইডের 44 গ্রামে 6.023 × 10⁻23 টি অণু থাকে। কতগুলো অণু থাকে? 6.023 × 10⁻23। অ্যাভোগাড্রো সংখ্যক, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23 এতটি অণু থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। আচ্ছা, বলছে প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব নির্ণয় করো। মিথেন গ্যাস মানে কি? মিথেন গ্যাস মানে CH4 মিথেন। সো ঘনত্ব বের করতে গেলে আমাদের কি করা লাগবে? ঘনত্বের বেসিকে যাওয়া লাগবে। আমরা জানি m ইজ ইকুয়ালস টু ভর, m ইজ ইকুয়ালস টু রো ভি। ঘনত্ব রো ইজ ইকুয়ালস টু উপরে যাবে m, নিচে যাবে v, উপরে যাবে m, নিচে যাবে v। এখন আমরা আসো বেসিক যদি চিন্তা করি, প্রমাণ অবস্থায় 1 মোল মিথেন গ্যাসের আয়তন হবে সবসময় 22.4 লিটার। প্রমাণ অবস্থায় যে কোনো গ্যাসের 1 মোলের আয়তন হচ্ছে 22.4 লিটার। খেয়াল করো 1 মোলের আয়তন কত, সবসময় মাথায় রাখবা। পৃথিবীর যে কোনো গ্যাস নাও, প্রমাণ অবস্থায় 1 মোলের জন্য আয়তন 22.4 লিটার। পৃথিবীর যে কোনো গ্যাস প্রমাণ অবস্থায় 1 মোলের আয়তন 22.4 লিটার। তাহলে দেখো 1 মোলের জন্য আমরা আয়তন পাচ্ছি 22.4 লিটার, 1 মোলের জন্য আয়তন পাচ্ছি 22.4 লিটার। এবার খেয়াল করো 1 মোল মিথেন গ্যাসের আণবিক ভর কত? আণবিক ভর আমরা অণু থেকে আণবিক ভর বের করছি 16 গ্রাম। তাহলে যখন আমি ঘনত্ব বের করব, ঘনত্ব m/v, তাহলে m এর জায়গায় 16 আর v এর জায়গায় 22.4। দেখো 16 আর 22.4 বসাইলে দেখো 0.714 গ্রাম পার লিটার পাই, 0.714 গ্রাম পার লিটার। এটাই হচ্ছে প্রমাণ অবস্থায় গ্যাসের ঘনত্ব। গ্যাসের ঘনত্ব, ঘনত্ব বের করতে বললে এটা আসে। তাহলে বুঝতে পারলাম জিনিসটা কি? আবার আসি, প্রমাণ অবস্থায় মিথেন গ্যাসের ঘনত্ব বের করতে বলছে। ঘনত্ব রো ইজ ইকুয়ালস টু m/v। m হচ্ছে আমার ভর, v হচ্ছে আমার আয়তন। m হচ্ছে ভর, v হচ্ছে কি? আয়তন। আচ্ছা, এবার বলছে দেখো m/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝায়? m/2 সোডিয়াম কার্বনেট দ্রবণ বলতে কি বোঝায়? সবসময় মাথায় রাখবা, যখনই আমার ঘনমাত্রা দেয়া থাকবে এবং দ্রবণ বলা থাকবে, মাথায় রাখতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। খেয়াল করো এই কথাটা মাস্ট, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটারের কোনো দ্রবণের মধ্যে যত মোল দ্রব থাকে, মানে ধরো এরকম একটা পাত্র, এই পাত্রের টেম্পারেচার ফিক্স, এর আয়তন যদি 1 লিটার হয়, এই 1 লিটারের মধ্যে যত মোল দ্রব থাকবে, তাহলে 1 লিটার আয়তনে যত মোল দ্রব, নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই মোলের মোলারিটি বলে। যদি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের মধ্যে 1 মোল দ্রব্য দ্রবীভূত থাকে তখন তার ঘনমাত্রাকে 1 মোলার বলা হয়।
এখন যদি আমার এখানে m/2 মোলার হয়, তার মানে 0.5 মোলার, এর মানে হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার আয়তনের দ্রবণের মধ্যে 0.5 মোল বা হাফ মোল পরিমাণ দ্রবীভূত অবস্থায় আছে। তাহলে দ্রবটা কি? দ্রবটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে তুমি বলবা, প্রথমে সংজ্ঞা দিবা, তারপরে বলবা যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় আছে। 0.5 মোল সোডিয়াম কার্বনেট দ্রবীভূত অবস্থায় আছে। ক্লিয়ার করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো এসটিপিতে মিথেনের মোলার আয়তন কত, এটা মাথায় রাখতে হবে। খেয়াল করো, প্রথমে আসি মিথেন গ্যাস। মিথেন একটা গ্যাস, আমরা এটা মাথায় রাখবো, যে কোনো গ্যাসের ক্ষেত্রে মোলার আয়তন এসটিপিতে 22.4 লিটার। যে কোনো গ্যাস, এনি টাইপস অফ গ্যাস, তুমি যেটাই নাও না কেন, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার, নাইট্রোজেন, অক্সিজেন, সালফার ডাইঅক্সাইড, এনি টাইপস অফ গ্যাস, গ্যাস হলেই এসটিপিতে মোলার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। তো বলছে দেখো এসটিপিতে মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে, এসটিপিতে মানে প্রমাণ তাপমাত্রা ও চাপে যে কোনো গ্যাসের ক্ষেত্রে মোলার আয়তন হয় 22.4 লিটার। মিথেন যেহেতু একটু গ্যাস, তাহলে এর জন্য এসটিপিতে মোলার আয়তন হবে 22.4 লিটার। আমি মিথেন সম্পর্কে আরো এক্সট্রা তথ্য দিতে পারি যে মিথেন এইটার জন্য গ্রাম আণবিক ভর হচ্ছে 16 গ্রাম, তার মানে 16 গ্রাম মিথেনের আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। 16 গ্রাম মিথেনের আয়তন কত হবে? 22.4 লিটার। এভাবে লিখতে পারি। আচ্ছা, এবার বলছে দেখো সালফার ডাইঅক্সাইডের মোলার আয়তন ব্যাখ্যা করো। সালফার ডাইঅক্সাইড এইটার মোলার আয়তন ব্যাখ্যা করো। এটা কিভাবে করবা? সালফার ডাইঅক্সাইডের সেম জিনিস, মোলার আয়তন যখন বলছে তখন দুই রকম মোলার আয়তন হইতে পারে, একটা হচ্ছে প্রমাণ অবস্থায় হইতে পারে, একটা হচ্ছে প্রমাণ না অবস্থায় হইতে পারে। সালফার ডাইঅক্সাইড যদি একটা গ্যাস হয়, তাহলে আমরা বলতে পারবো যে কোনো গ্যাসের প্রমাণ অবস্থায় মোলার আয়তন 22.4 লিটার। লিখবা, যে কোনো গ্যাসের প্রমাণ অবস্থায় আয়তন হচ্ছে 22.4 লিটার। সালফার ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় আয়তন হবে 22.4 লিটার। সালফার ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে? সালফার 1632, অক্সিজেন 8 16 গুণ 2 মানে 64 গ্রাম। তার মানে 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় তোমার হচ্ছে আয়তন হবে 22.4 লিটার। এভাবে তুমি বলতে পারবা 64 গ্রাম সালফার ডাইঅক্সাইডের প্রমাণ অবস্থায় তোমার আয়তন হবে হচ্ছে 22.4 লিটার। এভাবে বলতে পারবা। আচ্ছা, এবার বলছে দেখো দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভর করে কেন? দ্রবণের ঘনমাত্রা ভালো করে বুঝবা। যখনই আমরা কোন একটা দ্রবণের ঘনমাত্রা বলতেছি, তখন S is equals to N divided by V আসে। S is equals to N divided by V আসে। V মানে কি? আয়তন। খেয়াল করো, তার মানে দ্রবণের ঘনমাত্রা আয়তনের উপর নির্ভরশীল। দ্রবণের ঘনমাত্রা আয়তনের উপর নির্ভরশীল। এই আয়তন আবার তাপমাত্রার উপর নির্ভরশীল। তাপমাত্রা বাড়াইলে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমে। এটাকে আরো অন্যভাবেও ব্যাখ্যা করা যায়। দ্রবণের ঘনমাত্রা যেহেতু আয়তনের উপর নির্ভরশীল, আমরা যখন কোনো একটা জায়গায় তাপমাত্রা বাড়াই, তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে ওই দ্রবণের মধ্যে উপস্থিত কণাগুলা গতিশক্তি অর্জন করে। গতিশক্তি অর্জন করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। দূরে সরে গেলে তারা আয়তন বাড়ায় ফেলে, ঘনত্ব কমে আয়তন বাড়ে। আয়তন যখন বাড়ে তখন আমার আয়তনের সাথে তাপমাত্রার নির্ভরশীলতা আমরা দেখতে পাই। তার মানে আয়তন বাড়লে আমার ঘনত্ব কমে যাবে, আয়তনের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে সেই ক্ষেত্রে আমরা ঘনমাত্রার সাথে বলতে পারি তাপমাত্রা সম্পর্কিত। ঘনমাত্রার সাথে আমরা কি বলতে পারি? তাপমাত্রা সম্পর্কিত। তো তুমি বিভিন্নভাবে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারো। সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে এভাবে চিন্তা করা যে ঘনমাত্রার সাথে আয়তন সম্পর্কিত, আয়তনের সাথে তাপমাত্রা সম্পর্কিত। তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমে। যেহেতু তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, তাহলে ঘনত্ব কমে যায়। এই জন্য আমরা বলতে পারি যে দ্রবণের ঘনমাত্রা তাপমাত্রার উপর নির্ভরশীল। তো আমি যে কথাগুলো বললাম এগুলো বারবার শুনে এই কথাগুলা সুন্দর মতো লিখতে পারো। আবার তুমি চাইলে এখানে যে কথাগুলো যেভাবে লেখা আছে এভাবে রিডিং পড়ে মুখস্থ করতে পারো। কিন্তু মেইন কথা হচ্ছে সিস্টেমটা বোঝা, কিওয়ার্ডগুলা, মূল শব্দগুলা বোঝা, মূল শব্দগুলা বুঝে মাথায় ঢুকায় ফেলা। একবার মাথায় ঢুকায় ফেলে একদম মুখস্থ হয়ে গেলে পরে তুমি পারবা। বুঝতে পারছো? আচ্ছা, এবার আসো বলছে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভর করে কেন? ওই যে মোলারিটির ফর্মুলা কি? মোলারিটির ফর্মুলা হচ্ছে S is equals to N divided by V। মোলারিটির ফর্মুলা S is equals to N divided by V। আচ্ছা, এবার ভালো করে খেয়াল করো, মোলারিটির ফর্মুলা যেহেতু S is equals to N divided by V, N divided by V, তার মানে আয়তনের সাথে ঘনমাত্রার সম্পর্ক ব্যস্তানুপাতিক।
এখন আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে আয়তন বাড়ে, তাপমাত্রা কমাইলে আয়তন কমে। তাহলে তাপমাত্রা বাড়াইলে আয়তন যখন বাড়বে তখন ঘনমাত্রা কমবে। তার মানে মোলারিটি তাপমাত্রার সাথে সম্পর্কিত। এভাবে তুমি ফর্মুলা নিয়ে খেলা করতে পারবা, ফর্মুলার মাধ্যমে চিন্তা করে ব্যাখ্যা করতে পারবা। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাকে ওই দ্রবণের ঘনমাত্রা বা মোলারিটি বলে। এবার বলবা যে আমরা যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে দ্রবণের ঘনমাত্রা হ্রাস পায়। কেন? কারণ হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পেলে ঘনমাত্রা হ্রাস পায়। বুঝতে পারছো? এইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এবার আসো পরেরটা দেখি, খুবই ইম্পর্টেন্ট। 0.25 মোলারিটি সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ বলতে কি বোঝায়? আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে তোমার 1 মোল দ্রব্য যদি দ্রবীভূত থাকে তখন দ্রবণের ঘনমাত্রা 1 মোলারিটি। তার মানে যদি দ্রবণের ঘনমাত্রা 0.5 মোলারিটি পাইতে হয় তাহলে 1 লিটার দ্রবণে 0.5 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকতে হবে, তখন এখানে আমি 0.5 মোলারিটি পাবো। যদি 1 লিটার দ্রবণে 0.25 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, কত? 0.25 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, তখন দ্রবণের ঘনমাত্রা আসবে হচ্ছে 0.25 মোলারিটি। কত আসবে? 0.25 মোলারিটি। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকবে, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় যদি 0.25 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটাই হচ্ছে তোমার দ্রবণের ওই ঘনমাত্রা প্রকাশ করবে। ওকে, আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো 0.01 মোলারিটি HCl দ্রবণ বলতে কি বোঝায়? সেম জিনিস, 1 লিটার দ্রবণে যত মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে সেটা হচ্ছে ওই দ্রবের ঘনমাত্রা। তো 1 লিটার দ্রবণে যদি 0.01 মোল পরিমাণ দ্রব্য দ্রবীভূত থাকে, দ্রব্যটা কি? দ্রব্য হচ্ছে আমার HCl। 0.01 পরিমাণ তোমার HCl থাকতে হবে। আবার আমি বলি, দেখো যদি আমাদের এরকম একটা দ্রবণ নাও, সেই দ্রবণে 1 লিটার দ্রবণ হয় এবং তার মধ্যে 1 মোল পরিমাণ HCl থাকে, তখন এর ঘনমাত্রা হবে হচ্ছে 1 মোলারিটি। এখন তুমি যদি এই জায়গায় HCl এর পরিমাণ 0.01 মোল নাও, তখন ঘনমাত্রা হবে হচ্ছে 0.01 মোলারিটি। কেন? কারণ S is equals to N divided by V। নিচে আমার 1 লিটার আছে, উপরে N এর উপর ডিপেন্ড করে মান হবে। N এর মান 0.01 নিছো, তাহলে সব মিলে ওভারঅল 0.01 মোলারিটি এটাই আসবে। এভাবে আমাদের জিনিসটা ব্যাখ্যা করতে হয়। আচ্ছা, পরে বলছে দেখো খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি কত? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম শতকরা সংযুক্তি বের করার নিয়ম কি। যার শতকরা সংযুক্তি বের করতে হবে সেটার ক্ষেত্রে নিচে লিখবা মোট যৌগের আণবিক ভর, উপরে লিখবা তার নিজের ভর। তাহলে আমার এখানে ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করতে হবে কোথায়? খাদ্য লবণে। তাহলে তুমি খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করতে গেলে নিচে লিখবা সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভর, উপরে লিখবা শুধু ক্লোরিনের আণবিক ভর ইনটু 100%। বের করলে এখান থেকে ক্লোরিনের শতকরা সংযুক্তি বের হয়ে যাবে। তাহলে কি করবা? খাদ্য লবণে ক্লোরিনের শতকরা সংযুক্তি বের করতে গেলে নিচে লিখবা মোট যৌগের আণবিক ভর, উপরে লিখবা তার নিজের আণবিক ভর। মোট যৌগের আণবিক ভর আর উপরে হচ্ছে তার নিজের আণবিক ভর। এটা লিখলে আমরা এখানে শতকরা সংযুক্তি পাবো। এখানে ক্যালকুলেশন করে শতকরা সংযুক্তি বের করতে পারবো। তাহলে এটা পারবো কিনা বলো? খুব সিম্পল কোশ্চেন, এভাবে করলেই বের করতে পারবা। এবার বলছে দেখো ইথিন এবং বিউটিন এই দুইটার স্থূল সংকেত একই, বর্ণনা করতে বলছে। ইথিন এবং বিউটিন স্থূল সংকেত মানে কি? মানে কোনো একটা যৌগের সংকেতকে আমরা যদি আনুপাতিক হারে সবচেয়ে ছোট করি, সবচেয়ে ছোট যে আনুপাতিক হারে সংখ্যা সেটাই হচ্ছে স্থূল সংকেত। মৌলগুলার সংখ্যা অনুপাত, সোজা কথা মৌলগুলার সংখ্যা অনুপাত বা সংখ্যার অনুপাত, এটা হচ্ছে স্থূল সংকেত। তো যেমন ধরো আমরা যদি এভাবে চিন্তা করি, আমাদের কাছে C6H6 আছে, তাহলে 6টা কার্বন 6টা হাইড্রোজেন আছে। সংখ্যা অনুপাতে নিয়ে গেলে একটা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 1 তাহলে সংখ্যা অনুপাতে কিন্তু CH লেখা যায়। তাহলে মৌলগুলার সংখ্যা অনুপাতকে আমরা বলতে পারবো হচ্ছে স্থূল সংকেত। তাহলে জিনিসটা এরকম, প্রথমে আমাদের স্থূল সংকেত ব্যাখ্যা করতে বলছে, তো আমরা প্রথমে আগে স্থূল সংকেতের সংজ্ঞা দিব। বলবো যে একই স্থূল সংকেতের একাধিক যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। দুইটি মৌলের ক্ষেত্রে যদি আমরা মৌলগুলার সংখ্যা অনুপাতকে নিই তখন সেটাকে আমাদের স্থূল সংকেত বলা হয়। এবার প্রথমে আমরা ইথিনকে লিখবো। ইথিনের সংকেত কি? ইথিনের সংকেত হচ্ছে C2H4। তারপর হচ্ছে বিউটিন, বিউটিনের সংকেত লিখবো। বিউটিনের সংকেত হচ্ছে C4H8। এবার মৌলগুলার সংখ্যা অনুপাত বের করার জন্য এখানে আমি যদি 2 দিয়ে ভাগ করি তাহলে CH2 পাওয়া যায়।
এখানে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এখানেও CH2 পাওয়া যায়, তাহলে এরও সংখ্যা অনুপাত CH2, এরও সংখ্যা অনুপাত CH2। দ্যাট মিনস আমাদের এখানে ইথিন এবং বিউটিনের ক্ষেত্রে স্থূল সংকেত একই হবে। ইথিন এবং বিউটিনের ক্ষেত্রে স্থূল সংকেত কি হবে? একই হবে। ইথিন এবং বিউটিনের স্থূল সংকেত একই। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, ব্যাখ্যা করো। একাধিক যৌগের স্থূল সংকেত একই হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, হতে পারে। যেমন ধরো একটু আগে আমরা দেখে আসলাম ইথিন এবং বিউটিন দুইটা আলাদা আলাদা যৌগ ছিল, তাদের স্থূল সংকেত একই হয়ে গেছে, মানে ওই মৌলগুলার সংখ্যা অনুপাত যেটা, এটা ছোট করে সেম পাইছি আমরা। মৌলগুলার সংখ্যা অনুপাত যেটা, এটাকে ছোট করে আমরা সেম পাইছি, এটাকে আমরা বলছি স্থূল সংকেত সেম। মৌলগুলার সংখ্যা অনুপাত সেম, বুঝতে পারছো? তো একটু আমরা দেখার চেষ্টা করি এটার ব্যাখ্যা আমরা কিভাবে লিখব। আমরা প্রথমেই লিখব যে স্থূল সংকেত কাকে বলে। প্রথমে কি লিখব? স্থূল সংকেত কাকে বলে। এরপর আমরা বেনজিনেরটা উদাহরণ দিব, বেনজিনের সাথে আমরা অ্যাসিটিলিনের উদাহরণ দিতে পারি। অ্যাসিটিলিন C2H2 অ্যাসিটিলিন। বেনজিন এবং অ্যাসিটিলিন দুইটা আলাদা আলাদা যৌগ। বেনজিন এবং অ্যাসিটিলিন খেয়াল করো, বেনজিনের ক্ষেত্রে C6H6 বেনজিন, অ্যাসিটিলিনের ক্ষেত্রে C2H2। দুইটার ক্ষেত্রেই আমার বেসিক স্থূল সংকেত CH আসে। কি আসে? CH আসে। তাহলে দুইটা আলাদা আলাদা যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত সেম হতে পারে। দুইটা আলাদা আলাদা যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত সেম হতে পারে। আচ্ছা, ওকে। এবার বলছে দেখো ইথাইন এবং বেনজিনের স্থূল সংকেত একই, ব্যাখ্যা করো। সেম জিনিস। প্রথমে আগে কি করব? আমরা স্থূল সংকেতের সংজ্ঞা দিব। প্রথমে আগে স্থূল সংকেতের সংজ্ঞা দিব, দিয়ে ইথাইন দেখাবো। ইথাইন কি? CH ট্রিপল বন্ড CH, এটার জন্য স্থূল সংকেত CH। বেনজিন কি? C6H6, এটার জন্য স্থূল সংকেত CH। তাহলে আমরা জাস্ট ব্যাখ্যা করব, ব্যাখ্যা করলেই শেষ। ওকে। এবার বলছে দেখো কোন যৌগের আণবিক সংকেত ও স্থূল সংকেত একই হতে পারে কি? উত্তর হচ্ছে ইয়েস, হতে পারে। যেমন ধরো সালফিউরিক অ্যাসিড H2SO4, দুইটা হাইড্রোজেন, একটা সালফার, 4টা অক্সিজেন আছে। এইটাকে আনুপাতিক হারে এর চেয়ে আর ছোট করা যায় না, এটাই লাস্ট। তাহলে এটাই তার স্থূল সংকেত, এটাই তার আণবিক সংকেত। এটাই তার স্থূল সংকেত, এটাই তার আণবিক সংকেত। তাহলে যদি আমরা আনুপাতিক হারে ছোট করতে না পারি, তাহলে ওটাই তার স্থূল সংকেত, ওটাই তার আণবিক সংকেত আসবে। তাহলে বলছে কোন যৌগের আণবিক সংকেত আর স্থূল সংকেত একই হতে পারে কি? অবশ্যই হতে পারে। এই যৌগ সালফিউরিক অ্যাসিডের আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই। ওকে, তো এখানেই কথাগুলো সুন্দর মতো লেখা আছে, তুমি এগুলা একবার রিডিং পড়ে ব্যাখ্যা করবা। ওকে, নো প্রবলেম। এবার আসো, বলছে দেখো আণবিক সংকেত এবং স্থূল সংকেত একই সংকেতের সমান বা এর গুণিতক। ডেফিনেটলি দেখো আণবিক সংকেত হবে স্থূল সংকেতের সমান অথবা এর গুণিতক। স্থূল সংকেত হচ্ছে সবচেয়ে ছোট পার্ট, এটাকে যদি গুণ করে বড় করো তাহলে তুমি আণবিক সংকেত পাও। স্থূল সংকেত হচ্ছে সবচেয়ে ছোট পার্ট, এটাকে তুমি যদি গুণ করে বড় করো তাহলে তুমি আণবিক সংকেত পাও। ওকে, তাহলে দেখো সবচেয়ে ছোট পার্ট, যেমন ধরো আমরা যদি CH বলি, CH হচ্ছে স্থূল সংকেত। এইটাকে যদি তুমি 6 দিয়ে গুণ করো তাহলে এখান থেকে রেজাল্ট আসবে C6H6। C6H6 হচ্ছে আমার আণবিক সংকেত। বুঝতে পারছো? তো একটা হচ্ছে স্থূল সংকেত, একটা হচ্ছে আণবিক সংকেত। এই রেগুলার রিডিং পড়বা, রিডিং পড়লে বুঝবা। বেসিকটা বুঝাই দিলাম। আণবিক সংকেত, স্থূল সংকেত সমান বা এর গুণিতক, রিডিং পড়বা। ওকে, এবার বলছে দেখো স্থূল সংকেত ও আণবিক সংকেতের মধ্যে পার্থক্য লিখো দুইটা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখবা। পার্থক্য কি কি পাবো দেখো। প্রথম কথা, স্থূল সংকেতের কথা আসি। যৌগে স্থূল সংকেত নির্ণয়ের জন্য এর সংযুক্তি জানার প্রয়োজন। সংযুক্তি জানা থাকলে আমরা স্থূল সংকেত বের করতে পারবো। আণবিক ভর জানার প্রয়োজন নেই। বাট যখন আমরা আণবিক সংকেত বের করতে যাব তখন আণবিক সংকেত নির্ণয়ের জন্য সংযুক্তি জানার পাশাপাশি আণবিক ভরও আমাদের জানতে হবে। তাহলে এটাই শুধু স্থূল সংকেতের জন্য সংযুক্তি প্রয়োজন, ওখানে আমাদের সংযুক্তির পাশাপাশি আণবিক ভর প্রয়োজন। স্থূল সংকেত শুধু যৌগের হতে পারে, আণবিক সংকেত যৌগ বা মৌল উভয় ক্ষেত্রে হতে পারে। তাহলে একটা হচ্ছে শুধু যৌগের হয়, আর একটা হচ্ছে যৌগ বা মৌল উভয় ক্ষেত্রে হতে পারে আণবিক সংকেত। তাহলে এই যে দুইটা পয়েন্ট ভালো করে পড়বা, দুইটা পয়েন্ট ভালো করে পড়লে এখান থেকে তুমি পারবা। আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? প্রথমে আমাদের এটা পারতে গেলে লিমিটিং বিক্রিয়কের কনসেপ্টটা জানতে হবে। লিমিটিং বিক্রিয়কের কনসেপ্ট কি? বিক্রিয়ায় যে বিক্রিয়ক আগে শেষ হয়ে যায় সেটাকে লিমিটিং বিক্রিয়ক বলে। যেমন ধরো আমরা এখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া প্রস্তুত করব। তাহলে এখানে আমাদের নাইট্রোজেন এবং হাইড্রোজেন এই দুইটা হচ্ছে আমার বিক্রিয়ক। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন হচ্ছে আমার বিক্রিয়ক, হাইড্রোজেন আমার বিক্রিয়ক। এখন যদি
নাইট্রোজেন আগে শেষ হয়ে যায়, তার মানে নাইট্রোজেন লিমিটিং বিক্রিয়ক। অথবা যদি হাইড্রোজেন আগে শেষ হয়ে যায় তাহলে হাইড্রোজেন লিমিটিং বিক্রিয়ক। কেন? কারণ যে আগে শেষ হয়ে যাবে সে বিক্রিয়াকে থামাই দিবে। ধরো দুইটা মিলে কিছু একটা তৈরি হচ্ছে, যদি আমার এটা তৈরি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? মানে ধরো তুমি একটা, ওই যে গ্রামে হচ্ছে ছাতু তৈরির জন্য একটা মিল থাকে, ছাতুর মধ্যে কি হয়, তোমার চাল দেয়া হয়, ভুট্টা দেয়া হয়, গম দেয়া হয়, এগুলো অনেক কিছু দিয়ে একসাথে ছাতু মিশানো হয়। তো ধরো চাল আর ভুট্টা দুইটা দিয়ে ছাতু করা হচ্ছে, ধরে নিলাম, আমার মনে নেই কি কি দেয়া হয় আসলে। তো ধরো চাল আর ভুট্টা দুই আলাদা আলাদা জায়গা থেকে দেয়া হচ্ছে মিশানোর জন্য। হট করে চাল শেষ হয়ে গেছে, তাহলে চাল যদি শেষ হয়ে যায় তাহলে মেশানো তো বন্ধ হয়ে যাবে, তাই না? এরপরে যদি আমি শুধু ভুট্টা দিই তাহলে শুধু ভুট্টা বের হবে, চাল আর ভুট্টার মিশ্রণ তো বের হবে না। তাহলে যেটা আগে শেষ হয়ে যাচ্ছে ওটা আমার মিশ্রণটাকে লিমিট করে দিচ্ছে। এখানেও সেম, দুইটা মিলে দেখো মিশ্রণ তৈরি হচ্ছে, যেটা শেষ হয়ে যাবে ওটা বন্ধ হয়ে গেলে তো ওটা আর তৈরি হবে না। এই জন্য যে শেষ হয়ে যাবে, আগে শেষ হবে, সে হচ্ছে বিক্রিয়াটাকে লিমিট করে দিবে। লিমিট করে দিলে সে হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে বলা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ হিসাব করা হয় কেন? কারণ লিমিটিং বিক্রিয়ক আগে শেষ হয়ে যায়, লিমিটিং বিক্রিয়ক থেকে হিসাব করলে কতটুকু আসল উৎপাদ তৈরি হয় সেটা খুঁজে পাওয়া যায়। এই জন্য সবসময় আমরা লিমিটিং বিক্রিয়ক থেকে বের করব। ওকে, আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার। পরে বলছে দেখো, সাদা বর্ণের বিশুদ্ধ কপার সালফেট বাতাসে রেখে দিলে নীল বর্ণ ধারণ করে কেন? দেখো, শুধুমাত্র যদি আমরা কপার সালফেট নিই, এই কপার সালফেটের বর্ণ হচ্ছে সাদা, এটার বর্ণ কি? সাদা। বাট যখন এই কপার সালফেট 5 অণু পানির সাথে থাকে তখন এর বর্ণ হয় নীল, এর বর্ণ হয় নীল। মানে কপার সালফেটের সাথে 5 অণু পানি, একে বলে ব্লু ভিট্রিয়াল। এই 5 অণু পানিযুক্ত কপার সালফেটের কালার হচ্ছে কি? নীল। এখন দেখো, যদি আমরা কপার সালফেটকে নরমালি বাতাসে রেখে দিই তাহলে সে বাতাসের পানির সাথে বিক্রিয়া করে একত্রিত হয়ে সে কপার সালফেট ইনটু 5 অণু পানি অটোমেটিক তৈরি করবে। যখনই তৈরি করবে তখন সে সাদা থেকে নীল হয়ে যাবে। তাহলে দেখো, ইনিশিয়ালি আমাদের সাদা ছিল, সাদা থেকে সে কিসের রূপান্তর হবে? নীলের রূপান্তর হবে। কিভাবে নীলের রূপান্তর হবে? ইনিশিয়ালি আমাদের সাদা ছিল, সাদা থেকে নীলে রূপান্তর হওয়ার প্রসেস খুব সিম্পল। সাদা থেকে নীলে রূপান্তর হওয়ার প্রসেস খুব সিম্পল, যে সে বাতাসের পানির সাথে বিক্রিয়া করছে, বাতাসের পানির সাথে বিক্রিয়া করলেই সাদা থেকে নীল। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কপার সালফেটের সাথে 5 অণু পানি। ওকে, সো এইগুলা পড়লেই মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে সব ধরনের সিকিউ কভার হয়ে যাচ্ছে। তুমি জাস্ট এই চ্যাপ্টার থেকে আমি যতগুলো দেখাইছি এগুলা খুব ভালো মতো পড়বা, দ্যাটস ইট, মোর দ্যান এনাফ। আশা করি পুরো জিনিসটা তুমি বুঝতে পারছো।